ফুটবলে যেমন জাদু হচ্ছে মেসি, আমি মনে করি বাংলাদেশের বর্তমানে জাদুকর হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা মনে করেছিল যে ডাকসু জয় করেছি, ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে আমরা জয়যুক্ত হব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে ঘোষণা দিয়েছে যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই। আগামী দিনে বাংলাদেশকে মরুভূমিতে রক্ষা করতে হয়, আগামী দিনে বাংলাদেশকে বাঁচাতে হয়, তাহলে খাল খনন ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। এইটাই তোমাদের শেষ সুযোগ। তোমরা যদি এই যুদ্ধে জিততে না পারো তাহলে আর তোমাদের অস্তিত্ব থাকবে না। একটা পর্যায়ে কিন্তু আমাদের মধ্যে এমন একটা স্পিরিট তৈরি হয়ে গেল, আমাদের মধ্যে এমন একটা কমিটমেন্ট তৈরি হয়ে গেল যে আমরা মরবো, তবু এই আন্দোলন থেকে আমরা পিছিয়ে সরিয়ে যাব না। এই আন্দোলন বাংলাদেশের 20 কোটি মানুষের ছাত্র জনতার একটা সফল আন্দোলন। আমার ব্রাজিলের খেলা ভালো লাগে, আর্জেন্টিনার খেলা আমি পছন্দ করি। পঞ্চগড়ের ওই ভ্যানওয়ালা, পঞ্চগড়ের ওই মিথিলিওয়ালা, পঞ্চগড়ের ওই চা দোকানদারের সঙ্গে যদি মুই মন ভরে কথা না কও, ওর সঙ্গে যদি চা না খাও, মুখ কিন্তু ভালো লাগে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের বিশেষ পডকাস্ট শো হট সিট উইথ জাকারিয়াতে। আজকে আমার সঙ্গে যুক্ত আছেন একজন মন্ত্রী, যিনি দায়িত্ব পালন করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। মাঠের রাজনীতি থেকে বিশ্ব রাজনীতি, তিস্তা চুক্তি, পদ্মা ব্যারেজ সহ খাল খনন কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে কথা বলবো। প্রশ্ন হবে কঠিন, কিন্তু উত্তর হতে হবে স্পষ্ট। শুরু করা যাক আজকের পডকাস্ট শো। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের বিশেষ পডকাস্ট শোতে। ধন্যবাদ আপনাকে এবং আমাদের বাংলা নিউজের সকল কলা কৌশলী এবং দর্শক। শুরুতেই জানতে চাই যে এটা যেহেতু জুলাই মাস, দীর্ঘ ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা সেটির পতন শুরু হয়েছিল আসলে 2024-এর এই জুলাই থেকে আগস্টের এই যে 36 দিনে আসলে এই সরকার, ফ্যাসিবাদী সরকারের পতন শুরু হয়েছিল। আমরা দেখেছি যে আপনি যেমন ঢাকাতেও আন্দোলন করেছেন, আবার আপনার নিজ জন্মভূমি পঞ্চগড়েও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আপনি সংগঠিত করেছেন, আন্দোলনটাকে ছড়িয়ে দিয়েছেন একদম দেশের সর্ব উত্তরের জেলায়। আমি একটু আপনার কাছে জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলোর গল্প শুনতে চাই। আসলে জুলাই আন্দোলনটা তো একদিনে আমরা বিনিময় করতে পারিনি। দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। সেখানে আমাদের অনেক নেতা গুম হয়েছেন, অনেকে খুন হয়েছেন। 1.5 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় হাজার মামলা হয়েছেন। সেই যে মামলা, সেই যে প্রস্তুতি, এটারই কিন্তু এক ধারাবাহিকতায় প্রথমে ছিল কোঠা আন্দোলন, এরপরে কোঠা আন্দোলন থেকে আসলো আমাদের বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ছেলেদের যে চাকরি আন্দোলন। এখান থেকেই আন্দোলনটা আস্তে আস্তে সেটা কিন্তু এক দফায় আন্দোলনে চলে আসছিল। আপনারা খেয়াল করবেন, এই জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি যখন আমাদের জুলাই যোদ্ধাদেরকে সেই সময় ফ্যাসিস্ট সরকার গ্রেপ্তার করেছিল, গ্রেপ্তার করে সেই ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে তাদেরকে যখন অমানসিক নির্যাতন নিপীড়ন করার পরে তারা যেন আন্দোলন থেকে সরে যায়, এরকম এক ধরনের তাদের মুখ থেকে যেন এই ধরনের জোর করে সেই সময় সরকার তাদের মুখ থেকে এরকম উচ্চারণ বা বাণী শোনার জন্য তাদের পেশাকির করার চেষ্টা করেছিল। সেই সময় কিন্তু আসলে আমাদের বাংলাদেশের ছাত্র জনতা কিছুটা হলেও হতাশ হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের বিএনপির সেই সময় সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, উনি একদিন লন্ডন থেকে আমাদেরকে বারবার সেখানে উৎসাহ দিচ্ছেন, তাগাদা দিচ্ছেন। আমার স্পষ্ট মনে আছে, এটা মনে হয় ঠিক আমাদের 19 কি 20 তারিখের দিকে উনি জুম মিটিংয়ে আমাদের বর্তমান এবং সাবেক ছাত্রনেতা এবং আরও কয়েকজন নেতাকে ডেকে বললেন যে এইটাই তোমাদের শেষ সুযোগ। তোমরা যদি এই যুদ্ধে জিততে না পারো তাহলে আর তোমাদের অস্তিত্ব থাকবে না। কাজেই বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে বিদায় নিয়ে সেইভাবে মাঠে নামো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাও, সেখানে ছাত্রছাত্রীদেরকে অর্গানাইজ করো, তাদেরকে মাঠে নামো। সেখানে শুধু ছাত্রছাত্রী নয়, যত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত আমাদের এই ঢাকার কর্মমুখী মানুষ আছেন,
কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, দোকানদার থেকে শুরু করে সবাইকে সুসংগঠিত করো এবং এই আন্দোলনে আমাদের বিজয়ী হতে হবে। সেইভাবে কিন্তু আমাদেরকে উনি যখন নির্দেশনা দিলেন, আমরা কিন্তু সেইভাবে আর পিছনের দিকে না তাকিয়ে আমরা কিন্তু তখন সেই আন্দোলনকে আরও বেগবান করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমরা সেই আন্দোলনে শরিক হয়েছিলাম এবং আমরা দেখেছিলাম কীভাবে হেলিকপ্টার থেকে আমাদের চোখের সামনে আমাদের সন্তানদেরকে গুলি করা হচ্ছে, আমাদের সন্তানরা তাজা তাজা রক্ত তার শরীর থেকে ঝরছে এবং তারা সেখানে শহীদ হচ্ছে। তারা কিভাবে সেখানে প্রশাসনের পেটোয়া, পুলিশ বাহিনী, র্যাব এবং তারা কিভাবে তাদের গুলি করে আমাদের সেই ছাত্র জনতাদেরকে তারা সেখানে শহীদ করছেন, আমরা সেইখানে দেখেছি। এবং সবচেয়ে অবাক বিষয় যে একটা পর্যায়ে কিন্তু আমাদের মধ্যে এমন একটা স্পিরিট তৈরি হয়ে গেল, আমাদের মধ্যে এমন একটা কমিটমেন্ট তৈরি হয়ে গেল যে আমরা মরব, তবু এই আন্দোলন থেকে আমরা পিছিয়ে সরিয়ে যাব না। সেখানে আমরা নই, আরও যারা ছাত্র জনতা আছেন তারাও কিন্তু একটা জায়গায় সে জায়গায় চলে গেলেন। এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং সেই সময় ফ্যাসিস্ট এক পুলিশের কর্মকর্তা নিজে বলেছেন যে গুলি করি, মরে একটা, আর তো বাকিরা সরে না। আমরা সেই জায়গায় চলে গিয়েছিলাম। কাজে একটা আন্দোলন যখন যে জায়গায় ওই জায়গায় চলে যায়, তখন সেই আন্দোলন কখনোই কিন্তু ব্যর্থ হয় না। এর পাশাপাশি আমি ঢাকার পাশাপাশি, যেহেতু আমার নিজ জেলা পঞ্চগড়, আমি সেখানে পঞ্চগড়ের বিশেষ করে ছাত্রদল সহ আরও যারা অন্য সংগঠনগুলো আছেন, বিশেষ করে ছাত্র শিবির এবং আরও অপরাপর যারা আমাদের কেআরসি ছাত্র সংগঠন আছেন, সেসব সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আমি প্রতিনিয়ত তাদের সঙ্গে কথাবার্তা বলি এবং কথাবার্তা বলে তারা কিভাবে সেই আন্দোলনটাকে আরও যুক্তি নিয়ে যাওয়া যায়, সেখানে আইনজীবী থেকে শুরু করে আরও যারা আছেন সবাই আস্তে আস্তে কিন্তু সেখানে সম্পৃক্ত হয়েছেন। তবে এখানে একটা বিষয়, পঞ্চগড়ে কিন্তু শেষ পর্যন্ত আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সেখানে কিন্তু অসম্ভব সাহসী ভূমিকা নিয়েছিলেন এবং সেই সময় কিন্তু আমাদের পার্টি অফিস তারা অগ্নিসংযোগ করেছেন, আমাদের অনেক ছেলেদেরকে আহত করেছেন, অনেক ছেলেদেরকে বিভিন্নভাবে তারা পর্যবস্ত করেছেন। এরপরেও কিন্তু আমাদের সেই সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অপরাপর আমাদের সেই সময় সংগঠনগুলো তারা কিন্তু চেষ্টা করেছে মাঠে থাকার জন্য। এবং আমি সেই সময় টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। এরপরে আমি 3 তারিখের দিকে আমি আমার সেই সময় আমাদের বিশেষ করে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে শুধু ঢাকার তো আন্দোলন একটা জায়গায় যাচ্ছে, তুমি তোমার নিজ জেলায় পঞ্চগড়ে যাও, উত্তরাঞ্চলে যাও, সেইখানে সংগঠনকে তুমি সেই জায়গায় নিয়ে যাও, যেন উত্তরাঞ্চল শুধু পঞ্চগড় নয়, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ, লালমনিরহাট সেসব এলাকার জন্য আন্দোলন ছড়িয়ে পড়ে এবং মাঠের থেকে যেন আমাদের কোনো ক্রমে সরে না যায়, আতঙ্কগ্রস্ত না হয়, সেই হিসাবে উৎসাহ উদ্দীপনা দাও। আমি সেই দিন অনেক কষ্ট করি, সেদিন ঢাকা থেকে আমি পঞ্চগড় আসছিলাম রংপুর হয়ে, এটা একটা ইতিহাস। যাই হোক, আমি সেদিকে যাব না, আমি এসেছিলাম, এসে আবার সে আমাদের বিশেষ করে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে সেখানেও আমরা সেখানে আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য ঐক্যবদ্ধ কাজ করেছি। আমি মনে করি এই যে জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও বলছেন, এই আন্দোলন একক কোনো ব্যক্তির কৃতিত্ব নয়, এই আন্দোলন বাংলাদেশের 20 কোটি মানুষের ছাত্র জনতার একটা সফল আন্দোলন এবং ছাত্র জনতার একটা আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই ফ্যাসিবাদকে আমরা পতন ঘটাতে পেরেছি। এই যে ছাত্র জনতার যে সম্মিলিত আন্দোলন, জুলাই বিপ্লব কিংবা গণ অভ্যুত্থানের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া, এই সময়টা ঢাকায় আপনি কোন এলাকাগুলোতে আপনি ছিলেন বা কোন এলাকায় আপনি আন্দোলন করেছেন? আমি যেহেতু ধানমন্ডি এলাকায় বসবাস করি, সেক্ষেত্রে আমি ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর এই এলাকাগুলোতে বিশেষ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট এই এলাকাগুলোতেই আমি এখানে যারা বিশেষ করে আমাদের বিএনপি বা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ছিল, এদের সঙ্গেই আমাদের একটা আগের থেকে আমার একটা যোগাযোগ ছিল। সেইভাবে তাদেরকে কীভাবে এখানে অর্গানাইজ করা যায়, তাদেরকে কীভাবে এখানে সমর্থন দেওয়া যায়, তাদেরকে সহযোগিতা করা যায়। এবং বিশেষ করে সেই সময় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিনে 4 বার 5 বারও কিন্তু উনি কখনো ভিডিও কলে, কখনো কলেই কিন্তু আমাদের এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করত এবং যোগাযোগ করেই আমাদের উৎসাহ দিত এবং আমাদের খোঁজখবর নিত
এবং কে আহত হলো, কে গুলিবদ্ধ হলো, কী করা উচিত, কিভাবে চলা উচিত, সেই বিষয়গুলো কিন্তু তিনি গাইডলাইন দিতেন। এবং সেই গাইডলাইনের মধ্য দিয়েই কিন্তু হয়তো আমরা অনেকে গ্রেপ্তার হয়েছি, উনি কিন্তু বারবার বলেছে আন্দোলন করতে হবে এবং গ্রেপ্তারকে অ্যাভয়েড করে কাজগুলো করতে হবে। কারণ গ্রেপ্তার হলে কিন্তু আর জেলখানে গেলে কিন্তু সেখানে আন্দোলনে তো ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রে আরও দেরি হতে পারে, বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে আমরা সেই কৌশলগুলো অবলম্বন করেই আমরা সেই কাজগুলো করছি। এবং আমি আমার চোখের সামনে বিশেষ করে ধানমন্ডিতে আমাদের বিশেষ করে ল্যাবের হাসপাতালের সামনে, পপুর হাসপাতালের সামনে সেখানে দেখেছি হেলিকপ্টার থেকে গুলি করে কীভাবে আমার চোখের সামনে তাজা 2টি প্রাণ সেখানে শহীদ হলো। আমি দেখেছি বিশেষ করে মোহাম্মদপুরে, সেখানে আমার পঞ্চগড়ের এক ছেলে সাজু নাম, সে কীভাবে সেখানে দোকানদারি করতো, সে কীভাবে রাস্তা পার হওয়ার সময় সে হেলিকপ্টার থেকে গুলি করে সেখানে শহীদ হলো। এবং তার লাশটা যে আমি কিভাবে ঢাকা থেকে, সে সময় কিন্তু এই ফ্যাসিস্টের পতন হয়নি, সেই সময় তার লাশটা কীভাবে যে এখানে আমরা সংগ্রহ করে কীভাবে আমরা অ্যাম্বুলেন্সে করে সে পঞ্চগড়ে পাঠিয়েছিলাম। এবং সেখানে তার জানাজাটা আমরা 10 মিনিটও সেখানে আমাদের বিএনপি নেতৃবৃন্দ সেই জানাজাটাও করতে পারি নাই। এবং সেভাবে তাকে তাড়াহুড়া করে কীভাবে সে দাফন করা হয়েছে। সত্যি এগুলো আসলে এটাকে মর্মান্তিক। একজন মানুষ একটা শহীদ হলো, তার আমি জানাজা পড়াতে পারবো না, তাকে আমি মাটি দিতে পারবো না, এমন একটা জায়গায় কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার আমাদের নিয়ে গেছিল। আপনি উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের জন্য যদি বলি যে একেবারেই যেটা দুর্ভাগ্যের কারণ সেটা হচ্ছে যে এই গরমের দিনে বিশেষ করে তিস্তা নদী সহ বিভিন্ন নদীগুলো শুকিয়ে যায়। তিস্তার যে ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশ বঞ্চিত হয়ে আসছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। তিস্তা চুক্তি নিয়ে আসলে কতদূর সরকার অগ্রসর হয়েছে, বাংলাদেশের যারা বিদেশি বন্ধুরা রয়েছেন তারা কি কতটুকু হেল্প করছে, এটুকু যদি জানতে চাই। আমি আপনাকে বলি, তিস্তার সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি হয়নি। বাংলাদেশের সঙ্গে বিশেষ করে ভারতের একমাত্র ফারাক্কা চুক্তি হয়েছিল, যেটা আগামী 11ই ডিসেম্বর সেটা 30 বছরের মেয়াদ শেষ হবে। আমরা সেটা যেন আরও নতুন করে চুক্তি করা হয় বা নবায়ন করা হয়, তার জন্য আমরা কূটনৈতিক পর্যায়ে, টেকনিক্যাল পর্যায়ে আমরা কাজ করছি। এবং সেক্ষেত্রে আমরা সেইভাবে আমরা ভারত সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, সেখানে আমাদের চুক্তি নবায়ন করা হয়। আর আপনি তিস্তার কথা বলেন, তিস্তা একটা মহাপরিকল্পনা, যেটা বিগত দিনেও অনেক ধরনের স্বপ্ন দেখানো হয়েছিল, অনেক ধরনের কথা বলা হয়েছিল, আজকে শুরু হবে, কালকে শুরু হবে, বাট আসলে আশার আলো দেখে নাই। আমাদের এই তিস্তাকে ঘিরে বেশ উত্তরাঞ্চলে প্রায় 60টি জেলার মানুষ, সেখানে কিন্তু তাদের আশা স্বপ্ন প্রায় সময় এই বিশেষ করে এই বর্ষাকালে ধূলিসাৎ হয়ে যায়। আমরা সেই ক্ষেত্রে আমাদের বর্তমান সরকার, তারেক রহমান সরকার, আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি আছে যে আমরা সরকার গঠন করলে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের একটা টেকনিক্যাল কমিটি করেছি, যেই টেকনিক্যাল কমিটি তারা কাজ শুরু করেছেন। আগামী 15 তারিখের মধ্যে সেই টেকনিক্যাল কমিটি রিপোর্ট দিবেন। এর পাশাপাশি আমরা প্রায় 24 সদস্যের একটি টিম আমরা সেই তিস্তা এলাকায় আমরা সেখানে ভিজিট করে এসেছি এবং সেইখানে আমরা দেখে আসছি আমাদের কী করা উচিত। এছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বারবার স্বল্প পরিসরে, বৃহত্তর পরিসরে উনি আমাদের সঙ্গে কথা বলছেন। এবং আমাদের টার্গেট একটাই যে আমরা এই তিস্তায় আমরা পানি সংরক্ষণ করতে চাই এবং সেই পানি সংরক্ষণ করে শুকনো মৌসুমে আমরা আমাদের সেই পানিকে আমাদের কৃষকদেরকে তাদের যে চাষাবাদের ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে চাই। এটাই হচ্ছে আমাদের বর্তমান তিস্তা মহাপরিকল্পনা আমাদের পরিকল্পনা। এর পাশাপাশি যদি আমাদের আরও নতুন করে ব্যারাজ তৈরি করতে, আমরা সেটাও করতে রাজি আছি। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে একটাই যে আমরা বিশেষ করে শুকনো মৌসুমে তিস্তা খা করে, কিন্তু বর্ষা মৌসুমে সেই তিস্তা অনেক সময় সেখানে গেট খুলে দেওয়া হয়, সেখানে বর্ষার পানি আসে, সেখানে আমাদের বন্যা সয়লাভ হয়ে আমাদের সেই অঞ্চলে মানুষ নিঃস্ব হয়ে যায়। কাজে সেখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আমরা সেখানে পানি সংরক্ষণ করব এবং তিস্তার যে ব্যারেজের যে দীর্ঘ, সেখান থেকে কিন্তু এর পরবর্তীতে প্রায় 6 মাইল 7 মাইল
জুড়ে সেখানে বিস্তৃত হয়ে গেছে। সেই বিস্তৃত অংশ আমরা সেখানে যে তিস্তার যে নদী আছে তার প্রবাহমান ধরে রাখার জন্য সেখানে আমরা খাল খনন করে আমার তিস্তার দুই পার বেঁধে সেখানে আশপাশের জমিগুলো মানুষ যেন তার আবার চাষাবাদের জন্য ফিরে পাবে এবং সেখানে আমরা পানি সংরক্ষণ করতে পারবো। আমরা সেই হিসাবে আমাদের টেকনিক্যাল কমিটি কাজ করছেন। আমরা পরামর্শক হিসাবে আমরা অনেক দেশের সঙ্গে কথা বলছি। সেখানে আমরা চায়নার সঙ্গে কথা বলেছি, আমরা নেদারল্যান্ডসের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে আমরা পরামর্শ করছি, তারা তাদের পরামর্শক দিয়ে আমাদের সহায়তা করবেন। আমরা সেই আলোকেই আমরা আমাদের তিস্তা মহাপরিকল্পনা আমাদের এই বর্তমান সংসদেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে ঘোষণা দিয়েছে যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই। অতএব আমি এটুকু বলতে চাই, ইনশাল্লাহ আমরা সেইভাবে কাজ শুরু করছি এবং আমার বিশ্বাস যে আমরা এ বছরের মধ্যেই আমরা তিস্তা মহাপরিকল্পনা আমরা কার্যক্রম শুরু করতে পারব। মাননীয় মন্ত্রী, আপনি বলছিলেন খাল খনন কর্মসূচির কথা। এই খাল খনন কর্মসূচি মূলত সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তিনি শুরু করেছিলেন এবং তারই ধারাবাহিকতার এবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু এই কর্মসূচিটি তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। খাল খনন কর্মসূচি গ্রহণ করে তিনি নদীগুলোকে নাব্যতা ফিরিয়ে দেবেন বা চরাঞ্চলগুলোকে জাগাবেন, আশেপাশে চাষাবাদের হেল্প হবে, পাশাপাশি জলবায়ু পরিবর্তনেও এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এই খাল খনন কর্মসূচির কিন্তু একটি বড় অংশ আপনার মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত। আমরা যদি একটু জানতে চাই যে সেই কর্মসূচির যে একটা পরিকল্পনা ছিল, রোডম্যাপ ছিল, সেই রোডম্যাপের দিকে বাংলাদেশ কতটুকু আগাচ্ছে, এই খাল খনন কর্মসূচির সর্বশেষ আপডেটটা একটু আপনার কাছে জানতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচন ইস্তাহারে ছিল আমরা সরকার গঠন করলে আমরা 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় পুনঃখনন করব। তার ধারাবাহিকতায় উনি বিগত 16ই মার্চ, আমরা 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করার পরে 16ই মার্চ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিনাজপুরের আমাদের বিশেষ করে সেখানে শাহপাড়া খালের খননের উদ্বোধনের মধ্য দিয়ে এবং পাশাপাশি ওই একই দিনে প্রায় আমাদের 54টি জেলায় আমাদের বিভিন্ন মন্ত্রী, এমপি, হুইপরা তারা সেখানে কিন্তু একযোগে আরও 54টি জেলায় আমরা সেখানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলাম এবং সেইখানে আমাদের কিছু টার্গেট ছিল। যেমন আমরা 180 দিন একটা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা কাজ শুরু করেছি। সেখানে 180 দিনে আমরা 1400 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন করব। সেখান থেকে ইতিমধ্যেই আমাদের বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা 101% আমরা সেখানে ইতিমধ্যে আমরা কাজ সম্পন্ন করেছি এবং আমাদের ম্যাক্সিমাম মন্ত্রণালয়গুলোয় শুধু পানি সম্পদ মন্ত্রণালয় নয়, এর বাইরেও কিন্তু আমাদের কৃষি মন্ত্রণালয়, এলজিডি মন্ত্রণালয় এবং ডিজাস্টার মন্ত্রণালয় এরাও কিন্তু খাল খননের সঙ্গে সম্পৃক্ত। তবে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় যেহেতু এটার মেন স্ট্রিমে আছেন, আমরাই সেই কাজটা বেশি করে থাকি। এর পাশাপাশি এ মন্ত্রণালয়গুলোও কিন্তু তারাও সেইভাবে কার্যক্রম করছেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী কিছু কিছু বিষয়ে অত্যন্ত চতুরতার সঙ্গে, কৌশলের সঙ্গে কিন্তু সেগুলো কিন্তু আমাদেরকে বাস্তবায়ন করতে বলছেন। উনি যেমন আমাদের নির্দেশনা দিয়েছেন যে আমরা খালটা কিভাবে খনন করব, আমরা কি ডেজার্ট দিয়ে করব, উনি কিন্তু সেইখানে আমাদেরকে ডেজার্ট দিয়ে করতে বলছেন। এর পাশাপাশি সেখানে কিন্তু আমাদের সেখানে শ্রমিকদেরকে, জনগণকে সম্পৃক্ত করতে বলেছেন। অর্থাৎ উনি বলেছেন যে আমরা 50% ডেজার্ট দিয়ে করবো আর 50% আমরা বিশেষ করে সেখানে শ্রমিক, দিনমজুর, ক্ষেতমজুর, নারী কর্মী, নারী শ্রমিক এদেরকে সমন্বয়ে আমরা সেখানে আমরা খালগুলো খনন করব। এর মধ্য দিয়ে দেখলাম ওনার কথা মতো এবং আমরাও যেটা বুঝতেছি ওনার দুইটি উদ্দেশ্য সাধন হবে। একটা হচ্ছে এইটাই যে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই ঢাকামুখী, সেখান থেকে হয়তো তারা ঢাকামুখী থেকে একটু বিমুখ হবেন এবং এই যে হয়তো একটা খাল খনন করতে হয়তো আমরা এমনিতে হয়তো আমাদের 10 লক্ষ টাকা খরচ হবে। আমরা যদি সেখানে বিশেষ করে মানব সম্পদকে সেখানে সম্পৃক্ত করি, সেখানে হয়তো আমাদের 2 লক্ষ টাকা বেশি খরচ হতে পারে। এখানে কিন্তু আপনি বিচার করবেন 2 লক্ষ টাকা খরচ হলো, এক ব্যক্তির কাছে যদি 10 লক্ষ টাকা থাকে, সেখানে দেখবেন যে আমরা অর্থনৈতিকভাবে কতটুকু লাভবান হব। আর সেখানে যদি 1000 লোকের কাছে যদি সেই টাকাটা থাকে, সেই টাকাটা যদি মানি সার্কুলেশনের মধ্য দিয়ে যে সরকারের যে বিশেষ করে অর্থনৈতিক দিয়ে লাভবান হবে, এইটা বিচার করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী, এই জন্য আপনি জনগণকে সম্পৃক্ত করে বলেছেন, এবং যার মধ্য দিয়ে আপনি দেখেছেন প্রত্যেক জায়গায় কিন্তু উনি কোদাল দিয়ে, টুকরি দিয়ে, সেখানে লেবারের সহায়তা নিয়ে, সে নারী কর্মী, সেখানে পুরুষ কর্মীদের সহায়তা নিয়ে উনি খাল কাটা কর্মসূচিগুলো সম্পাদন করছেন, এবং আমাদের নির্দেশনা আছেন আমরা কমপক্ষে যে 30% এবং আমরা হাইয়েস্ট পারলে আমরা 50% প্রতিটি খালের ক্ষেত্রে আমরা এইভাবে শ্রমিক নিয়োগ করার চেষ্টা দিয়ে আমরা কাজগুলো করব। হ্যাঁ, একটা সময় জিয়া রহমান আমলে ছিল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন করা। আসলে বর্তমান প্রেক্ষাপট কিন্তু ওই জায়গাটা নাই। এখন কিন্তু হয়তো আমরা বিশেষ করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেদিন কোনো খাল খনন উদ্বোধন করছেন, বা আমরা এমপি মন্ত্রীরা যখন কোনো খাল খনন উদ্বোধন করছি, সেদিন হয়তো আমাদের বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন সংগঠনের মানুষগুলো সেখানে সরাসরি গিয়ে তারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। এর পরবর্তীতে কিন্তু আর সেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আর সেই অবস্থাটা, পরিবেশটা এখন নাই। তখন বাধ্য হয়ে সেই ঠিকাদার কোম্পানিগুলো তখন তারা বিশেষ করে তাদের লেবারকে দিয়ে, শ্রমিককে দিয়ে তারা সেই খালগুলো খনন করার চেষ্টা করছে। নদী এবং খালের কথা আসলেই আসলে সর্বপ্রথম যেই বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে দখল এবং দূষণ। আমরা দেখছি নদীর বিস্তীর্ণ অঞ্চল দখল হয়ে আছে, এবং বিশেষ করে যেগুলো শহরাঞ্চলে যেসব খাল রয়েছে, খালের অনেকাংশেই কিন্তু দখল। এই দূষণ রোধে এবং দখলকৃত এই নদী খাল উদ্ধারে আপনাদের ভূমিকা কেমন, বা সেখানে কি যারা দখল করে আছে তাদেরকে আপনারা কি দখলমুক্ত করে অবমুক্ত করতে পারছেন কিনা? ধন্যবাদ। আমরা এই ক্ষেত্রে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিন্তু জিরো টলারেন্স আমাদেরকে থাকতে বলছে। কারণ একটাই, যে আমরা যদি সেই খালগুলো, নদীগুলো যে পুনরুদ্ধার না করি, এবং সেখানে একটা মজার বিষয়, আমরা কিন্তু যখনই কোনো খাল খনন করতে যাচ্ছি এখন, সেখানে কিন্তু আমরা সেখানে জনগণকে সেখানে সম্পৃক্ত করছি। দেখা যাচ্ছে একটা খালের দীর্ঘ হচ্ছে 10 কিলোমিটার, সেখানে হয়তো 4 জন ব্যক্তি বা 5 জন পরিবার, সেখানে হয়তো আধা কিলোমিটার সেখানে তারা হয়তো সেখানে কোনো আবাসন তৈরি করছেন, বা সেখানে ক্ষেত খামার তৈরি করেছেন, বা কোনো ধরনের অবকাঠামো তৈরি করেছেন। সেখানে কিন্তু আমরা যখন সমস্ত জনগণকে আমরা সে সম্পৃক্ত করছি, সবাই যখন ঐক্যবদ্ধ হচ্ছেন, তখন কিন্তু ওই ব্যক্তি কিন্তু তারা কিন্তু আর ওই জমিটাকে তারা দখলীকরণের পক্ষে থাকতেছেন না। কারণ সবাই চায় যে নদী তার সেই প্রভাব ফিরে আসুক। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ, আপনাকে মনে রাখতে হবে, এই বাংলাদেশে 1400 নদী ছিল। সেই 1400 নদী কিন্তু এখন 700 নদীও কিন্তু সে প্রভাবমান নাই বা জীবন্ত নাই। বিশেষ করে আমি যে অঞ্চলে মানুষ, বাংলাদেশের সবচেয়ে বেশি নদী হচ্ছে কুড়িগ্রাম জেলায় 54টি। এরপরে কিন্তু সেকেন্ড হচ্ছে পঞ্চগড় জেলা 50টি। আপনি বলতে পারবেন যে পঞ্চগড় জেলায় কি 50টি নদী এখন জীবন্ত আছে? আমার মনে হয় পঞ্চগড় জেলায় 10টি নদীও মনে হয় জীবন্ত নয়। অনেকে হয়তো নামও বলতে পারবে না, 10টি অনেকে নামও বলতে পারবে না। কাজে এই যে আমাদের নদীগুলো হারিয়ে গেছেন, তাই না, এই যে নদীগুলো আজকে হারিয়ে যায়, মরুভূমি হয়েছেন, আমাদের সেই ক্ষেত্রে আজকে কিন্তু মানুষ আমাদের বিশেষ করে এই পানি সম্পদ মন্ত্রণালয়ের, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই নদী খাল জলাশয় খনন করার মধ্য দিয়ে এটা জাতীয় পর্যায়ে বিশেষ করে আমাদের মানুষের মধ্যে এমন সাড়া জাগিয়েছেন, যে সাড়া জাগার মধ্যে দিয়ে মানুষ একটা জিনিস মানুষের মধ্যে তৈরি হয়েছেন, যে আগামী দিনে বাংলাদেশকে মরুভূমিতে রক্ষা করতে হয়, আগামী দিনে বাংলাদেশকে বাঁচাতে হয়, তাহলে খাল খনন ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের উত্তরাঞ্চলে আমরা বিগত দিনে ছোটোকালে দেখেছিলাম যে বিশেষ করে 25-30 ফিট খোঁড়ার পরে কিন্তু টিউবওয়েলে পানি পাওয়া যায়। এখন আপনি 150 ফিট খোঁড়ে কিন্তু পানি পাচ্ছেন না, মানে পানির স্তর নেমে গেছে। আপনি অবাক হয়ে যাবেন। আমি মাঝে কিছু কিছু সেমিনারে যাই, সেখানে দেখলাম, একটা সেমিনারে জানলাম, সেখানে আমাদের রাজশাহী, চাঁপাডাঙ্গা, নওগাঁয় সেখানে পানির স্তর 600 ফিট নিচে নেমে গেছে। অর্থাৎ কেন এটা? এই যে নদী শুকিয়ে গেছেন, এই শুকিয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে পানির স্তর নেমে গেছেন, এবং ঢাকা শহরেও কিন্তু প্রতিনিয়ত এখানে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সেক্ষেত্রে পানি সংরক্ষণ করা ছাড়া আমাদের কোনো অল্টারনেটিভ নাই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই যে নদী খাল জলাশয় খনন করছেন, এবং শুধু খননই করতেছে না, সেই নদীকে জীবন্ত করছে, অর্থাৎ এখানে প্রবাহবন্ধ হয়ে থাকবে, এবং পর্যায়ে আমরা সুইচ গেট দিচ্ছি, সেই সুইচ গেট দিয়ে আমরা পানিটা সংরক্ষণ করব শুকনো মৌসুমে, এবং সেটা আমরা আমাদের সেচের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আরেকটা জিনিস আপনারা যেটা বললেন, বিশেষ করে আমাদের যে বিশেষ করে আমাদের ঢাকা শহরের আশপাশে যে আমাদের নদীগুলো আছে, খালগুলো, বর্জ্যগুলো আছে, ইতিমধ্যে কিন্তু আমাদের বিশেষ করে আমাদের যে বন ও পরিবেশ মন্ত্রণালয়, তাদের সঙ্গে কিন্তু আমরা আন্ত মন্ত্রণালয় সভা করেছি। আন্ত মন্ত্রণালয় সভা আমরা কিন্তু প্রতি মাসেই আমরা বিশেষ করে আমাদের ডিজাস্টার মন্ত্রণালয়,
আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়, আমাদের এলজিডি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় নিয়ে আমরা প্রতি মাসে কিন্তু একটা সভা করে আমাদের এই খাল খননটাকে আমরা নিজেরা পর্যালোচনা করি। সেক্ষেত্রে আমরা পরিবেশ মন্ত্রণালয়কে সম্পৃক্ত করি মাঝে মধ্যে, যার মধ্য দিয়ে আমাদের এই পরিবেশটা যেন আমরা রক্ষা করতে পারি এবং এই খালের জন্য ওই বজ্র যেন মানুষ না ফেলে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়েও কাজ করছেন, বিভিন্ন বিশেষ টেকনিক্যালকে বিভিন্ন বিশেষ করে যারা টেকনিশিয়ান তাদেরকে কাজ করছেন এই বজ্র দিয়ে সংরক্ষণ করে অন্য কোনো কিছু উৎপাদন করা যায় কি না। সেক্ষেত্রে উনি আমাদের দেশি বিদেশি অনেক বিশেষ করে সেখানে অনেক যারা টেকনিশিয়ান আছেন তাদের সঙ্গে উনি যোগাযোগ করছেন। আমার বিশ্বাস যে আমরা যে গতিতে কাজ করছি, আমার বিশ্বাস যে আমরা অল্প দিনের ভিতরে আমাদের বাংলাদেশের মানুষ একটা দৃশ্যমান বাস্তবতা দেখতে পাবে যে এই নদী আবার প্রাণ ফিরে পেয়েছে, নদীমাতৃক বাংলাদেশ আবার সেই নদীর মধ্যে বাংলাদেশ হয়েছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে এই খাল খনন করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছেন, আমার বিশ্বাস আমরা তারেক রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। আমরা গত একনেকে যেই বিষয়টি সবচেয়ে আলোচিত হয়েছে সেটি হচ্ছে যে পদ্মা ব্যারেজ। বলা হচ্ছে যে উত্তর এবং দক্ষিণাঞ্চলের প্রায় 26টি জেলার মানুষ উপকৃত হবে এই পদ্মা ব্যারেজের ফলে, সেখানকার চাষাবাদ, জলবায়ু। পদ্মা ব্যারেজ সম্পর্কে জানতে চাই, বাংলাদেশ কি আদৌ এরকম কোনো ব্যারেজ তৈরি করতে পারবে কিনা? ধন্যবাদ। আসলে পদ্মা ব্যারেজ আমাদের জন্য চ্যালেঞ্জ। বিগত সরকার এই বিষয়গুলো আমলে নিল, তারা কিন্তু সেখানে বাস্তবায়নের ক্ষেত্রে কোনো বাস্তবধর্মী কোনো ভূমিকা রাখেন নাই। আপনি চিন্তা করতে পারেন যে আমাদের এই সরকারের বয়স 4 মাস পার হচ্ছে, এর মধ্য দিয়ে বিশেষ করে পদ্মা ব্যারেজ ওই দক্ষিণ উত্তরাঞ্চলে মানুষের প্রাণের দাবি, 26টি জেলা এবং 163টি উপজেলা, যেখানে বিভিন্ন জরিপ সমীক্ষা বলছেন আগামী 20-25 বছর পরে সে এলাকার পানি এমন লবণাক্ততা তৈরি হবে, সে এলাকার মানুষের জলবায়ু এমন জায়গায় চলে যাবে, পরিবেশ এমন জায়গায় চলে যাবে, সেখানে মানুষ আর বসবাস করতে পারবে না, ফসলে আবাদ হবে না, সেখানে গাছপালা বৃক্ষরোপণ হবে না, সেখানে কোনো মৎস্য আবাদ হবে না, এমন একটা অবস্থা বিরাজ করছেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে এই 4 মাসের মাথায় 35,000 কোটি টাকার একটি বাজেট দিয়ে গত একনেকে পাশ করে ইনশাল্লাহ উনি পদ্মা ব্যারেজ আগামী বিশেষ করে 8 বছরের মধ্যে সেটা সম্পাদন করার জন্য সেইভাবে আমাদের এখন দ্রুতগতির সঙ্গে আমাদের সেখানে কাজগুলো শুরু হয়েছে। এবং আমার বিশ্বাস যে আমরা পদ্মা ব্যারেজটা কী? পদ্মা ব্যারেজটা কিন্তু আমাদের পানি সংরক্ষণ। আসলে আমাদের ওই অঞ্চলে পানি সংরক্ষণ এবং আমরা ব্যারেজ তৈরি করে আমরা পানিকে সংরক্ষণ করব, বর্ষা মৌসুমে আমরা পানিটা ছেড়ে দেব এবং আমরা যখন এই পানিটা প্রবাহমান থাকে সেটা বজায় রাখবো। এতে কি আছে, লবণাক্ত থাকবে না এবং সেখানে আমাদের যে জীববৈচিত্র্যের যে সমস্যাগুলো মনে করছি সেই সমস্যাগুলো থাকবে না এবং সেগুলো প্রাণ ফিরে পাবে। এবং ওই যে দক্ষিণ এবং উত্তরাঞ্চলের বিশেষ ওই জেলাগুলোর মানুষের জীবন জীবিকা এবং তাদের যে বিশেষ করে দীর্ঘদিনের স্বপ্ন সেগুলো পূরণ হবে এবং সেখানের কৃষকরা আরও স্বাবলম্বী হবে এবং আরও যারা মৎস্য চাষি আসেন, আরও যারা সেখানে বসবাস করেন, সবার জীবন জীবিকা সেখানে একটি অভাবনীয় পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় মন্ত্রী, আমরা আরেকটু পেছনে যাই। নির্বাচনের আগে বহুল প্রত্যাশিত যখন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, তারপর থেকেই মূলত নির্বাচনের দাবি আসছিল। বিশেষ করে যারা তরুণ, যাদের বয়স 40-এর মধ্যে, তারা 3টি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। স্বাভাবিকভাবেই নির্বাচনের দাবি ছিল এবং নির্বাচনের আগ দিয়ে যদি আপনি নিশ্চয়ই জানেন যে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিন্তু বিএনপির যে ছাত্র দলের একটা ভরাডুবি হয়েছে। সেই জায়গা থেকেই হয়তো নানাভাবে ছড়ানো হচ্ছিল যে এবার মনে হয় নৌকা ধানের শীষ দেখা শেষ, এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ, এরকম একটা স্লোগানও তৈরি করে মনে হচ্ছিল যে মনে হয় জামায়াত একটা দীর্ঘ বা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তো সেই জায়গায় তারেক রহমান যেন আসলেন আর জয় করলেন, প্রায় 2/3 200-র বেশি আসনে তারা জয়লাভ করে সরকার গঠন করলো। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এখন তো বিশ্বকাপ ফুটবল চলে, তাই না? মেসি জাদু কীভাবে শেষ 12 মিনিটে
3টি গোল দিয়ে আর্জেন্টিনাকে জয়যুক্ত করেছিল। ঠিক আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কারিশমা, তার সেই জাদু দেখিয়েই কিভাবে নির্বাচনকে নিরঙ্কুশ জয় অর্জন করা যায়, এবং উনি বাংলাদেশের মাটিতে পা দিলেন এবং আই হ্যাভ এ প্ল্যান শুরু করলেন, এবং সারা দেশে যতটুকু পারছেন নির্বাচন প্রচার প্রচার করেছেন, এবং সেইভাবে কিন্তু উনি নির্বাচনটাকে সুন্দরভাবে মনিটরিং করে উনি প্রমাণ করেছেন যে উনি হচ্ছেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাংগঠনিক নেতা, কারিশমাটিক নেতা, এবং আমাদের ফুটবলে যেমন জাদু হচ্ছে মেসি, আমি মনে করি বাংলাদেশের বর্তমানে জাদুকর হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মানে বাংলাদেশের রাজনীতির মেসি বলতে পারি। মেসি। জামায়াতকে আসলে মানুষ কেন ভোট দিল না? যখন ধরেন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখলাম যে একের পর এক বিশ্ববিদ্যালয়ে শিবির প্যানেল আসলেই জয় পাচ্ছে। আসলে বলি যে ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক না। আপনাকে একটা জিনিস আপনাকে বিচার বিষয় আনতে হবে। এছাড়াও আপনি দেখবেন ছাত্র রাজনীতির কথা বলবেন, বিশেষ বিগত দিনে তো আমাদের যারা ছাত্র রাজনীতি করতো, ছাত্রদল করতো, এই বিগত 17 বছরে ছাত্রদল করা কোনো সমর্থক সে কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা দিতে পারেনি, পরীক্ষা দিতে পারে নাই। কিন্তু যে সংগঠনগুলো যারা এই পরবর্তী নির্বাচনে জয়যুক্ত হয়েছেন, তারা কিন্তু অনেকেই সেই সময় ওই ছাত্রলীগের স্লোগান দিয়ে তাদের সঙ্গে সেইখানে সম্পর্ক তৈরি করে, তাদের সঙ্গে সেখানে বন্ধুত্ব তৈরি করে তারা কিন্তু গুপ্তভাবে তাদের সঙ্গে ছিল, এবং তাদের সঙ্গে থেকেই কিন্তু তারা তাদের সংগঠনগুলো পরিচালনা করেছিল, এবং সময় মতো তারা প্রকাশ হয়েছে, এবং প্রকাশ হয়েই তারা কিন্তু এই নির্বাচনটাকে ছাত্র বিশেষ করে ডাকসুর মতো নির্বাচন জয়যুক্ত হয়ে তারা মনে করেছিল যে ডাকসু জয় করেছি, ইনশাল্লাহ জাতীয় নির্বাচনে আমরা জয়যুক্ত হব। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি তার সেই কারিশমা দিয়ে, ওনার সেই জাদুকরী সেই সাংগঠনিক দক্ষতা দিয়েই কিন্তু উনি প্রমাণ করেছেন যে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদদের বাংলাদেশ, এই বাংলাদেশ জুলাই আন্দোলনের যোদ্ধাদের বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ, এই বাংলাদেশ দেশের বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। কাজেই তার যে সেই চিন্তা চেতনা ধারণা, এবং সেটাকে উনি কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েই কিন্তু সেইখানে কিন্তু আমাদের এই বিএনপির মতো দলে অভাবনীয় সাফল্য উনি অর্জন করেছেন। আমি মনে করি এটা একক তার যোগ্যতা, তার কারিশমা, এবং তার মেধা, এবং তার সাংগঠনিক দক্ষতা। জামায়াতের প্রসঙ্গ যখন আসে তখন আমাদের ঘুরে ফিরে 1971 সালে তাদের যে অবস্থান, এবং পরবর্তীতে 86 সালে তাদের অবস্থান সহ বিভিন্ন সময়ে তাদের অবস্থান নিয়ে কিন্তু নানা প্রশ্ন আসে, বিভিন্ন নেতা নেত্রী রাজনৈতিক সভায় এই কথাগুলো আসে। আপনার কাছে একটু জানতে চাই। আসলে রাজনীতিতে একটা জিনিস মনে রাখবেন, একটা দলের কিছু কিছু সময় সিদ্ধান্তের বিষয় আসে। আপনি দেখেন বিএনপি 71 সাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিল, জীবনে বাজি রেখে, ঘরে সুন্দরী স্ত্রী, 2টি ফুটফুটে অবুজ সন্তান। যখন উনি ঘোষণা দিয়েছেন, সেই সময় আমাদের বর্তমান যে স্পিকার মেজর হাফিজ সাহেব বলছেন, স্যার ম্যাডামকে বলে আসবেন না? উনি উত্তরে বলেছেন, আপনি কি আপনার স্ত্রীকে বলে আসছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর এইরকম একজন ব্যক্তিত্ব ছিলেন, দেশপ্রেমী ছিলেন। সে 71-এ বিএনপি ভূমিকা, আপনি আসেন 90-তে বিএনপি ভূমিকা, এবং 2024 এসে দেখেন বিএনপির ভূমিকা। একদা জিয়াউর রহমান, একদা খালেদা জিয়া, আর একদা তারেক রহমান। কোনো সিদ্ধান্তই কখনোই ভুল হয় নাই। আজকে যে সংগঠনের কথা আমি বলছেন, 71-এ সারা বাংলাদেশের মানুষ স্বাধীনতা ছিল, সারা বাংলাদেশের মানুষ মুক্তিতে অংশগ্রহণ করলো। সেখানে তারা এরকম একটি যুদ্ধের বিরুদ্ধে কি পাগানা বাহিনীকে তারা সহায়তা করলো, এবং সহায়তা করে এবং যুদ্ধে পরাজিত পর সবাইকে তারা দেশ থেকে পলায়ন করলো। আবার দেন 86 সালে যখন আন্দোলন চাঙ্গা, আমার স্পষ্ট মনে আছে যে চট্টগ্রামের সেইখানে লালদিঘি ময়দানে
বিগত ফ্যাসিস্ট সরকার হাসিনা বলল যে এরশাদের সঙ্গে নির্বাচন দেশে জাতীয় বেঈমান হবে, এবং সেই সময় জামাতে ইসলামও কিন্তু এই ধরনের কথা বলেছিল। তার 24 ঘন্টার ভিতরে কিন্তু তারা ওই জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ এরশাদের সঙ্গে সেই নির্বাচন গিয়েছিল, এবং সেই নির্বাচন কিন্তু সেই সংসদ কিন্তু 2 বছর টিকে নাই। অর্থাৎ খালেদা জিয়াদের সিদ্ধান্ত সঠিক ছিল, সেটা প্রমাণ ছিল। আজকে 2024 আমরা দেখেছি, আজকে এই আন্দোলনে আপনি খেয়াল করেন সবচেয়ে কোন সংগঠনের বেশি শহীদ হয়েছে। আজকে জাতিসংঘের রিপোর্ট দেখেন, আজকে বাংলাদেশের বিভিন্ন সংস্থার রিপোর্ট দেখেন, কেউ বলেছেন যে 700 শহীদ হয়েছেন, 800 শহীদ হয়েছেন, এর মধ্যে 450 বেশি শহীদ হয়েছে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, বিএনপি। কাজেই এই আন্দোলনের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এই আন্দোলনে একক কৃতিত্ব নয়, অথচ জামাতের আমির 11 দলীয় জোটের একটি ইফতার মাহফিলে বলেছেন এই আন্দোলনের কারিশমাই নেতা হচ্ছেন তারেক রহমান। কিন্তু আমাদের তারেক রহমান কিন্তু এই কথাই কখনো বলেন নাই। উনি বারবার বলেছেন এই আন্দোলন হচ্ছে বাংলাদেশে 20 কোটি ছাত্র জনতার আন্দোলন। কাজেই এই যে দল এবং নেতৃত্ব সঠিকভাবে যে দিতে না পারে, সেই দল কিন্তু কখনোই ক্ষমতা যেতে পারে না, মানুষের স্বপ্ন পূরণের জায়গায় যেতে পারে না, মানুষ আস্থা অর্জন করতে পারে না। যেটা বিএনপি পেরেছে অন্য দল পারে নাই। এই জন্যই আজকে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে আজকে সরকার গঠন করেছে। মাননীয় মন্ত্রী, আপনি নির্বাচন এবং এই যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের কথা বলছিলেন, তো এই নির্বাচনে একদম সাদা চোখে যদি দেখা যায় যে সব প্রতিশ্রুতিগুলোর, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেই প্রতিশ্রুতি যে মানুষকে ছুঁয়ে গেছে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এর পাশাপাশি কৃষক কার্ড রয়েছে। অনেক রাজনৈতিক নেতারাই বলেছিলেন কৃষক কার্ড দিয়ে রাখতর কৃষক কার্ড, বিভিন্ন রকম কথা বলছিলেন। তো এই কার্ড বিতরণ কর্মসূচি কিংবা এই যে মানুষের পাশে দাঁড়ানোর যে এইসব জনবান্ধব কার্ডগুলোর ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে প্রতিশ্রুতি থেকে উনি কিন্তু 1 ইঞ্চিও সরেন নাই। আপনি নিশ্চয়ই শুনেছেন আমরা এই বাজেটে ঘোষণা দিয়েছি যে আমরা এই বছর আমরা 41 লক্ষ পরিবারকে এই ফ্যামিলি কার্ডটা প্রদান করব। এই কার্ডটা যেমন বিনিময় করতে হবে, এর পাশাপাশি কিন্তু আমরা কিন্তু সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া করেছি। সেখানে 5টা ক্রাইটেরিয়া করেছি। 5টা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম 3টা ক্রাইটেরিয়া সবচেয়ে গরিব, ভূমিহীন বা দিনমজুর বা 1 বিঘা 2 বিঘা জমি আছে, এইভাবে কিন্তু এটাকে জরিপ করে দেওয়া আমাদের সময় লাগতেছে। এই জন্যই কিন্তু আমরা পর্যায়ক্রমে আমরা এটাকে বাস্তবায়ন, এবং প্রতি উপজেলায় আমাদের এই বছরে, অর্থাৎ এই যে জুলাই থেকে শুরু হলো জুনের ভিতরে, এই বছরেই আমরা প্রতিটি উপজেলায় কমপক্ষে আমরা 8,000 আমরা ফ্যামিলিকে কৃষক কার্ডটা দেব। এইভাবে পর্যায়ক্রমে আমরা আমাদের যে লক্ষ্য যে প্রায় 4 কোটির বেশি যে পরিবার আছে, সেই 4 কোটি পরিবার প্রত্যেককেই আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছায় দেবো। এর পাশাপাশি কৃষক কার্ড ইতিমধ্যে আমরা বাজেটে নিয়ে আসি, আমরা 43 লক্ষ আমরা কৃষককে এই কৃষক কার্ডটা দিব, এবং সেটাও আমরা আমাদের যে ইতিমধ্যে পাইলট প্রজেক্ট আমরা করেছি 10টি জেলার প্রায় 12 জায়গায় 12টি উপজেলায়, সেক্ষেত্রে কাজ শুরু হয়েছে পাইলট প্রজেক্ট। ইতিমধ্যে আমাদের এই বছরের ভিতরেই আমরা মোটামুটি ঠিক ওইভাবেই আমরা প্রায় প্রত্যেকটা উপজেলায় কমপক্ষে 10,000 কৃষককে আমরা এই কৃষক কার্ড দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের যে ইমাম মুয়াজ্জিম পুরোহিতদের আমরা এই বাজারের ভিতরেই আমরা প্রতি ইউনিয়নে 13টি মসজিদের আমরা ইমাম মুয়াজ্জিম এবং সেখানে 3 জনকে, প্রতি মসজিদে 3 জনকে এবং প্রতি মন্দিরে 2 জন করে সেখানে আমরা কিন্তু এই যে আমাদের যে সম্মানী ভাতা ইমাম মুয়াজ্জিম পুরোহিত, সেটাও কিন্তু আমরা বাস্তবায়ন করব। এছাড়াও আমরা আমাদের বিশেষ করে যারা সরকারি স্কুলে পড়ালেখা করেন, প্রাইমারি স্কুলে, আমরা প্রত্যেকটি বাচ্চাকে এই বছরের ভিতরে আমরা শুরু করেছি। এই বছর বাংলাদেশে যতগুলো প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সরকারি, সেখানে প্রত্যেকটি বাচ্চাকে আমরা স্কুলে ব্যাগ এবং ড্রেস দেওয়ার ব্যবস্থা করছি। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা শুনেছেন বাচ্চারা স্কুলে গেলে সেখানে তারা কিন্তু
কলা পাচ্ছেন, ব্রেড পাচ্ছেন, রুটি পাচ্ছেন, ডিম পাচ্ছেন, সেটাকে যেন আরও ভালো মানের যায় সেটা আমরা তদারকি করছি। এবং আমাদের বিশেষ করে আমাদের সন্তানরা যেন স্কুলমুখী হয় তারও আমরা চেষ্টা করছি। এর পাশাপাশি ক্লাস 4-এ ওঠার পরেই একটা সন্তান যেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেন সে মুখটা ফিরিয়ে নিয়ে সে যেন খেলামুখী হয়, মাঠমুখী হয়। আমরা পরিসংখ্যানে আছে বাংলাদেশের প্রত্যেকটা শিশু প্রায় 5 ঘন্টা সামাজিক যোগাযোগের মাধ্যমে সে আবদ্ধ থাকে। এর মধ্যে তার মেধা ক্ষয় হচ্ছে, এতে তার শারীরিক ক্ষতি হচ্ছে এবং আগামী দিনে তার যে দেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখার ক্ষেত্রে সেখানে তাকে সুস্থ মানুষ হিসেবে আমরা গড়ে তুলতে পারছি না। এই জন্যই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্লাস 4-এ একটা বাচ্চাকে বিশেষ করে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল এরকম 6টি খেলার মাধ্যমে সে যে খেলায় সে পারদর্শী হবে তাকে সেইভাবে আমরা তৈরি করার জন্য আমরা সেই কাজগুলো করছি। যার মধ্য দিয়ে আমরা আমাদের এই যে ফ্যামিলি কার্ডের কথা বলেন এর পাশাপাশি এই কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ আগামী 4 বছরের মাথায় আমার বিশ্বাস যে আমাদের যে লক্ষ্য বিশেষ করে প্রায় 2.5 কোটি আমাদের কৃষক কার্ড, 4 কোটি ফ্যামিলি কার্ড এবং আমাদের ইমাম মুয়াজ্জেমদের কার্ড, আমাদের হেলথ কার্ড এবং আমাদের বিশেষ করে ছাত্রদের যে আমাদের এই যে তাদেরকে যে এই যে বিশেষ করে আমাদের স্কুল ব্যাগ দিয়ে তাদেরকে স্কুলমুখী করা এবং তাদের খেলাধুলায় পারদর্শী করা, সাংস্কৃতিক পারদর্শী করা, সেই বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী যেমন আজকে আবার বলেছেন যে উনি মেয়েদের অনার্স পর্যন্ত উনি বিনা বেতনে পড়ানোর জন্য উনি সেখানে উনি সম্মতি দিয়েছেন। কাজেই সেক্ষেত্রে যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে যে অবদান রেখেছিলেন এবং উনি ক্লাস 9 থেকে এরপরে একাদশ শ্রেণী পর্যন্ত এরপর দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেইভাবে কিন্তু ফ্রি শিক্ষা চালু করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেইভাবে পদক্ষেপ করে নিচ্ছেন এবং এর মধ্য দিয়ে আমাদের নির্বাচনের যে প্রতিশ্রুতিগুলো আছে সেই প্রত্যেকটা প্রতিশ্রুতি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। মাননীয় মন্ত্রী, আপনি খেলাধুলা নিয়ে ভালো খোঁজখবর রাখছেন এবং আমরা জানি যে আপনি বাফুফের যে গভর্নমেন্ট রিলেশন কমিটির সহসভাপতি। তো আপনার এবং কথা প্রসঙ্গেও আপনি বলছিলেন বিশ্বকাপের একটি ম্যাচের কথা বলছিলেন, রাউন্ড অফ 16 আর্জেন্টিনার যে বলা যায় এক প্রকার ঐতিহাসিক কামব্যাক, 2-0 গোলে পিছিয়ে থাকার পরেও সেটিকে ফিরে আসা এবং জয় করা। আপনি এবারের বিশ্বকাপে আসলে কাকে সাপোর্ট করছেন? আমি আসলে বিশ্বকাপে আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো দলের আমি বিষয়টা না, তবে আমার ভালো লাগে বিশেষ করে কয়েকটি দেশ আছে, এর মধ্যে যেমন ইংল্যান্ড, হ্যাঁ তাদের খেলা আমি পছন্দ করি। আমার ব্রাজিলের খেলা ভালো লাগে, আর্জেন্টিনার খেলা আমি পছন্দ করি। তবে বিশেষ কোনো দলের প্রতি বা দেশের প্রতি আমার ওইভাবে আমি মানে সাপোর্টার নই। আমি বাংলাদেশকে সবচেয়ে সাপোর্ট করার চেষ্টা করি। আপনি ফুটবল নিয়ে কাজ করছেন, ফুটবলের বাফুফের সাথে জড়িত আছেন। আপনার বিভিন্ন আমরা আসলে এই যে আমরা একটা ফুটবলকে এত ভালোবাসি, রাত জেগে জেগে খেলা দেখে আমরা ফুটবল নিয়ে নানা ধরনের উন্মাদনা হয়। বাংলাদেশের ফুটবল আসলে কেন যাচ্ছে না, এখনও কেন আমরা নিজেদেরকে বিশ্বমঞ্চে সেভাবে তুলে ধরতে পারছি না, এটাকে আপনি কি আসলে মনে করেন? একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি শুরু থেকেই একটা ছেলেকে যদি শুরু থেকে যে আমি তৈরি না করি, সে কিন্তু বড় হয়ে কিন্তু সেভাবে সে বিস্তৃত হতে পারবে না বা সেখানে সফল হতে পারবে না। আপনি যদি আর্জেন্টিনার কথা চিন্তা করেন, আপনি ব্রাজিলের কথা চিন্তা করেন, তারা কিন্তু জন্মের পর থেকেই দেখবে তারা সে কিন্তু ফুটবল নিয়ে তারা চলছে, খেলছে, ওইভাবে কিন্তু তারা গড়ে ওঠে। আমাদের দেশে কিন্তু এরকম সুযোগ নাই। এই জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ক্লাস 4 থেকে আমাদের কিন্তু দেখবেন একটা জিনিস, আপনার সন্তান 4টি, দেখবেন সেই 4টি সন্তান কিন্তু 4 রকম হয়েছে। কেউ হয়তো দেখবেন যে ফুটবলে ভালো খেলতেছে, কেউ হয়তো ক্রিকেটে ভালো খেলতেছে, কেউ হয়তো অঙ্কে ভালো আছে, কেউ হয়তো ইংলিশে ভালো। ইজ এ মানে ন্যাচারাল আল্লাহ তাআলার প্রদত্ত এই বিষয়গুলো। সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জন্যই আমাদের সন্তানদেরকে ক্লাস 4 থেকে যে বিষয়ে এক্সপার্ট হবেন সেই বিষয় থেকে আমরা সেখান থেকে শুরু করতে চাই। সেই শুরুটার থেকেই আমরা আস্তে আস্তে তাদেরকে সেভাবে কোচিং দিতে চাই, ট্রেন আপ করতে চাই এবং সেইভাবে আমরা কিন্তু ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমরা ফুটবলের মাঠ তৈরি করার পরিকল্পনা নিয়েছি এবং প্রত্যেকটা উপজেলায় কিন্তু একটা মিনি স্টেডিয়াম হবে, ঠিক আছে, যেন আমাদের সন্তানরা যেন সেখানে প্র্যাকটিস করতে পারে, খেলাধুলা করতে পারে। কাজে এই যে আমাদের একটা মহাপরিকল্পনা, আমার বিশ্বাস সেই মহাপরিকল্পনার মধ্য দিয়েই আমরা সেইগুলো বাস্তবায়ন করব এবং আমার বিশ্বাস আমাদের ফুটবলের মান ইনশাল্লাহ হয়তো অল্প সময়ের ভিতরে আমাদের যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক থেকে ইনশাল্লাহ আমরা উপরে উঠে আসবো। মাননীয় মন্ত্রী, আপনার এলাকা নিয়ে একটু আমি কথা বলবো। আপনার এলাকায় আপনার ভোটাররা আপনারকে নিয়ে একটা মধুর একটা কমপ্লেইন করেন
যে আপনি মনে হয় যারা সনাতনী আমাদের ভাই বোন রয়েছেন তাদেরকে একটু বেশি পছন্দ করেন বা তারা আপনাকে বেশি পছন্দ করে, এবং এবারের ভোটেও আমরা দেখেছি যে সেটার একটা ইম্প্যাক্ট পড়েছিল। এটা কিভাবে সম্ভব হলো? আমরা জানি যে হিন্দু মানেই নৌকায় ভোট দেবে এরকম কিছু, সেই জায়গা থেকে আপনার এলাকায় কিভাবে তারা ধানের শীষে কনভার্ট হলো? আসলে আমি ব্যক্তি জীবনে একদম অসাম্প্রদায়িক মানুষ। আমি কি সাম্প্রদায়িক পছন্দ করি না এবং আমি ধারে কাছেও যাই না। আর আমি ছাত্র জীবন থেকেই আমার সনাতন ধর্মে অনেকেই বন্ধুবান্ধব আমার সঙ্গে চলাফেরা করেছেন, আমার বাসা বাড়িতে গেছেন, আমি তাদের বাসা বাড়িতে গিয়েছি, খেয়েছি, রাত জেগেছি, রাত ঘুমিয়েছি। এই যে ছোটোকাল থেকে আমাদের তাদের সঙ্গে যে আমার সম্পৃক্ততা, এবং আমার গ্রামের বাসায় গেলে দেখবেন আমার বাসার সবচেয়ে কাছে হচ্ছে আমার প্রতিবেশী হচ্ছে আমার সনাতন, এরপর ব্রাহ্মণ। এই যে তাদের সঙ্গে যে আমাদের সম্পর্ক, এবং আমরা ফজর আজান দিয়ে আমি নামাজ পড়ি, তারা কিন্তু উলুধ্বনি দিয়ে তারা পূজা করে, কখনোই কিন্তু এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। এই যে আমাদের একটা ছোটোকাল থেকে বেড়ে ওঠা, সেখান থেকেই আমার যে একটা তাদের সঙ্গে যে আমার সম্পর্ক, এবং আমি 2018 সালে নির্বাচন করেছিলাম। সেই 18 সালের নির্বাচনেও কিন্তু আমার কাছে ডকুমেন্টারি আছে, আমি প্রায় সেখানেও কিন্তু 20% প্লাস সেই সময় কিন্তু আমি সনাতন ভোট পেয়েছিলাম। কাজেই সনাতন মানে নৌকা, এটা ঠিক না। আর এবারকার প্রেক্ষাপটে একটা জিনিস কি, সনাতনরা একটা জিনিস বিশ্বাস করছে যে আমরা যে ভোট সেন্টারে যাই, সে ভোটটা কাকে দিব, আমরা স্বাধীনতার পক্ষে দেব না বিপক্ষে দেব, এই বিষয়টি তাদের মধ্যে অনেক একটা তৈরি হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু তারা দেখেছেন আমি ব্যক্তিগত অসাম্প্রদায়িক এবং আমার সঙ্গে একটা ছোটোকাল থেকে আমাদের সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু আস্থার জায়গা হিসাবে তারা আমাকে বেছে নিয়েছে। এবং আমি এটা স্বীকারও করি যে এবারকার নির্বাচনে আমার এমপি হওয়া বা আমাদের বিএনপির আমাদের এমপিরা জয়যুক্ত হওয়া বা আমাদের এই সরকার গঠন করার ক্ষেত্রে সত্যি সনাতনদের অবদান এটা আমাদের স্বীকার করতে হবে। এবং তারা যেভাবে আমাদেরকে এই নির্বাচনে আমাদেরকে সমর্থন দিয়েছেন, ভোট দিয়েছেন, এবং সত্যি আমরা তাদের অবদানকে আমরা অস্বীকার করব না, এবং তাদের এই ঋণ যেন আমরা শোধ করতে পারি, এবং এই বাংলাদেশকে যেন আমরা সত্যি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সেভাবে আমি ব্যক্তিগতভাবে আমি সেইভাবে কাজ করে যাচ্ছি এবং সেভাবে কাজ করে যাব। আপনার এলাকায় আমরা বিভিন্ন সময়ে আমরা ছোট ছোট ভিডিও ক্লিপস আমাদের সামনে আসে, এবং সেই জায়গায় দেখি যে আপনি অনেক সময় আপনি এলাকার ভাষায় কথা বলছেন, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কাদা মারিয়ে একেবারে খাল পেরিয়ে নদীর কাছাকাছি গিয়ে আপনি ঠিকাদারকে ধমক দিচ্ছেন যে তুই কাজ ভালো করে না করলে কিন্তু তো সরে দিব, এই ধরনের নানা ধরনের। এই যে আপনাকে ফাটাকেষ্ট বলে অনেকে, ফাটাকেষ্ট মন্ত্রী বলে, যে এই যে আসছে ফাটাকেষ্ট মন্ত্রী, এই বিষয়টা আপনি কিভাবে এনজয় করেন, বা এই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটাতে আপনি কিভাবে নিজেকে অটল রাখেন? আসলে আমি ব্যক্তিগতভাবেই আমার বিবেকের কাছে আমি কমিটেড যে আমি আমার নির্বাচনী এলাকায় আমি বিশেষ করে সে যেই হোক, আমি কোনো অন্যায়, কোনো দুর্নীতি, কোনো স্বজনপ্রীতি আমি প্রশ্রয় দিব না। এই জন্য কিন্তু আমি নির্বাচনে জেতার পরেই কিন্তু আমি বলেছি যে আমি কিন্তু এখন কোনো দলের এমপি নই। আমার এই দেবীগঞ্জ বোধহয় 4,17,000 যে ভোটার, আমি প্রত্যেকের এমপি, এবং আরও যারা এখানে জনগণ বসবাস করে প্রত্যেকের আমি এমপি। এবং সেইভাবে কিন্তু আমি আমার কাজ শুরু করেছি। আমি সেখানে আমাদের উন্নয়নের ক্ষেত্রে, আমাদের ডেভেলপের ক্ষেত্রে, বা আমরা যত অনুদান নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু দলীয় দৃষ্টিকোণ থেকে দেওয়া হোক, এটা আমি কখনোই বরদাস্ত করি না। এবং বিভিন্ন আমাদের বিশেষ করে আমাদের মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট, এসব ক্ষেত্রেও আমি অত্যন্ত বিশেষ করে আমাদের বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে আমি সেগুলো পরিচালনা করার চেষ্টা করি। এবং আপনি অবাক হবেন, আমি টেলিভিশন বলতে আমি আপনার এই অনুষ্ঠানে বলতে আমি অবাক হবেন আপনি। আমি কিন্তু বিশেষ করে আমার কোনো কর্মীকে যদি আমি কোনো ধরনের এইরকম দুর্নীতির সঙ্গে, স্বজনপ্রীতির সঙ্গে বা এরকম কোনো সম্পৃক্ত পাই, আমি কিন্তু তাকে অনেককে আমি জেলও দিয়েছি, অনেককে আমি দল থেকে বাদ দিয়েছি, অনেককে আমি দল থেকে বহিষ্কার করেছি এই 4 মাসের মাথায়। এটা কিন্তু আমার একটা পরিষ্কার মেসেজ যে বিগত দিনে কে কী করেছেন আমার দেখার বিষয় না। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন একটা সময় শুরু করেছিলেন যে সবার আগে বাংলাদেশ, এখন উনি বলছেন সবার জন্য বাংলাদেশ। অতএব সবার জন্য বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সেইভাবে সবার সঙ্গে সবাইকে নিয়ে কাজ করতে হবে। কাজেই সেই ক্ষেত্রে আমি একটা জায়গায় গেলাম, একটা রাস্তার কাজ হচ্ছে, দেখলাম একটার উপর একটা ইট ডেকে ফেলা দিচ্ছে, ইটটা ভেঙে যাচ্ছে।
1 নম্বর ইট কাজ তো আছে, আমার লেখা আছে আমার টেন্ডারের ভিতরে 1 নম্বর ইট দিতে হবে, সেখানে সে 3 নম্বর ইট দিবে। আমি তো সেটা মানতে রাজি না। আমার তো গ্রামের লোক হয়তো বুঝি, আমি তো কিছু বুঝি। এই রাস্তা তো সকাল বিকাল হবে না, একটা ব্রিজ এটা সকাল বিকাল হবে না। আমাদের এখানে তো একটা ওয়াই ব্রিজ একটা হচ্ছে, আমি সেখানে 2 বার গিয়েছি, সেখানে অনেক অনিয়ম ছিল, সেগুলো আমি ধরে ফেলেছি। আমি সেখানে ইঞ্জিনিয়ারকে আমি যেটুকু তাদেরকে বলার দরকার সেগুলো বলেছি। এবং আমাদের যেমন অনেকগুলো ব্রিজের ক্ষেত্রে যেখানে অনিয়ম হচ্ছে, সেখানে আমি আমার কথা একটাই, পরিষ্কার কথা একটাই, যে এখানে অন্যায় করে কেউ পার পাবে না। আমি সে যেই সেক্টরে হোক, যেই হোক, আমার দলেরও যদি হয়, আমি তাকে ছাড় দেই না। এটা আপনি বিভিন্ন আমাদের খোঁজখবর নেবেন। এবং আমি এইভাবেই আমার এই গতিতেই আমি চলার চেষ্টা করছি এবং এই গতিতে আমি চলবো। এতে আমাকে কে কী বললো, কে কী উপাধি দিল, আমি সেটা খেয়াল মাথায় রাখি না। আমার কথাতে আমি আমার সেই কমিটমেন্টগুলো আমি বাস্তবায়ন করব এবং সেইভাবে আমি মানুষের জন্য কাজ করব। মাননীয় মন্ত্রী, গণমাধ্যমকে বলা হয় যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় বিভিন্ন গণমাধ্যমে, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে হামলা ঘটনা ঘটেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এখনও বিভিন্নভাবে গণমাধ্যমেরকে হুমকি দেওয়া হয়। এই বিষয়টাকে কিভাবে দেখেন এবং গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীর সুরক্ষায় সরকারের আন্তরিকতা কতটুকু? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের বিএনপি সরকার, আমাদের তারেক রহমানের সরকার, আমরা কিন্তু দেখেছেন, আমি কিছুদিন আগে উনি কিন্তু আমাদের গণমাধ্যমের শীর্ষ যারা সম্পাদক আছেন, হ্যাঁ, যে মতের হোক, যে দলেরই হোক, উনি কিন্তু উনিদের সঙ্গে কথা বলেছেন। এবং এটা কিন্তু একটা পরিষ্কার মেসেজ। উনি যখন সমস্ত মিডিয়া হাউজের এই যে সম্পাদকদেরকে উনি ডেকে কথা বলেছেন, এর মধ্যে দিয়ে কিন্তু উনি একটা জিনিস ক্লিয়ার করেছেন যে আমরা গণমাধ্যম স্বাধীন এবং সেই গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে পারবে। শুধু উনি একটু বলেছেন, উনি কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করেছেন যে হ্যাঁ, আপনি আমাদের অবশ্যই, আপনি আমার যে কোনো কাজে কর্মী আপনি অবশ্যই আপনি সমালোচনা করতে পারেন, তাই না? সেই সমালোচনাটার জন্য মানসই হয়, তাই না? আচ্ছা, এখন একটা আমার জায়গায় চলে গেছে আমাদের, বিশেষ করে যে একটা যার কাছে মোবাইল সে সাংবাদিক হয়ে গেছে। আচ্ছা, ইউনিয়ন পর্যায়ে ঘরে ঘরে সাংবাদিক হয়ে গেছে। এটা কিন্তু একটা অশনি সংকেত, বিশেষ করে মিডিয়ার জন্য। তা আমি মনে করি যে আমাদের বিশেষ করে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বিশেষ করে এই মিডিয়া হাউসগুলোর ক্ষেত্রে উনি বিশেষ করে উনি কখনো তার মত চাপে দেওয়ার পক্ষে নয়। এবং উনি মিডিয়া হাউসগুলো যেন তাদের সক্রিয়তা নিয়ে, তাদের স্বাধীনতা নিয়ে তাদের মত প্রকাশ করতে পারে এবং সেই মত প্রকাশগুলো যেন গঠনমূলক হয়, সে বিষয়ে উনি কিন্তু সবসময় কথা বলে থাকেন। এবং আপনি দেখেন, কয়েকদিন আগে উনি কিন্তু বিশেষ চিনমতি সম্মেলন কেন্দ্রে মিডিয়া হাউসের সঙ্গে কথা বলেছেন। সেখানে কিন্তু সাংবাদিককে জিজ্ঞাসা করেছেন, এই যে আপনার মেরুদণ্ড ভেঙে দিল, আপনি প্রতিশোধ নেবেন কি না? উনি কী উত্তর দিয়েছেন? আমার মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই যে হাড় ভেঙে গেছে, আমি কি সে আর ফিরে পাবো? আমার ভাই যে হারিয়ে গেছে, সে ভাইকে আমি ফিরে পাবো? পাবো না। তাহলে এর অর্থ কী মেসেজটা উনি দিল? মেসেজটা দিল এইটাই, প্রতিহিংসা নয়। উনি সবাইকে নিয়ে দেশ গড়তে চান, সবাইকে নিয়ে কাজ করতে চান। এবং ওই যে বললাম, সবার জন্য বাংলাদেশ, এই জন্যই কিন্তু ইনি এই মানসিকতা পোষণ করছেন এবং সেইভাবে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন মনিটরিং করছেন এবং আমাদের খোঁজখবর নিচ্ছেন। এবং এবারকার মন্ত্রণালয় কিন্তু মন্ত্রিত্ব অত সহজ নয়। সকাল 9টায় 9টার আগে অফিস যেতে হবে এবং উনি যতক্ষণ পর্যন্ত অফিসে থাকে টাইম, সেই টাইমে অফিস করতে হবে। অফিস করা নয়, প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খ চতুরতার সঙ্গে, মেধার সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে সেগুলো বাস্তবায়ন করতে হবে। সেই বিষয়ে কিন্তু উনি আমাদেরকে সেইভাবে আমাদেরকে কাজ করার তাগাদা দিচ্ছেন এবং সেইভাবে কিন্তু আমাদেরকে সেইভাবে উনি গড়ে তুলতেছেন। মাননীয় মন্ত্রী, আমরা শেষ করার আগে একটু জানতে চাই যে এক দেশের অর্থনীতির প্রাণ কিন্তু আসলে ব্যবসা বা ব্যবসায়িক কেন্দ্র বা ব্যবসায়ীরা। এই বর্তমান সরকার আসলে কতটুকু ব্যবসা বান্ধব? আমরা দেখলাম যে একটি বাজেট ঘোষণা হয়েছে এবং বাজেট ঘিরে মানুষের নানা ধরনের প্রত্যাশার কথা শোনা যাচ্ছে। তো এই ব্যবসা বান্ধব সরকার কিনা তারেক রহমানের সরকার? আমি বলি, আপনার দেখেন, আমার প্রায় 57 আমার বয়স, আমি কখনোই শুনি নাই যে বাজেট ঘোষণা পরে তারপরের দিন জিনিসপত্রের দাম বাড়ে নাই। আমি গ্রামের চেয়ে দেখছি বাজার হওয়ার পরের দিন দেখবেন চালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, চিনির দাম, সয়াবিন তেল, চিনি, সরিষার তেল, কেরোসিন তেলের দাম বাড়বেই। এবার কিন্তু 61টি নিত্য পূজা পণ্যের দাম বৃদ্ধি হয়নি। ইজ দ্য রেকর্ড, ইতিহাস।
তো কাজেই এই যে উনি সংসদে দাঁড়িয়ে আমরা কোনো শুনি নাই যে প্রধানমন্ত্রী সেখানে সংসদে অর্থমন্ত্রীকে বলছে অমুক অমুক জায়গায় ট্যাক্স কমাতে হবে, 3 লাখ টাকায় যার থাকবে, জমা থাকবে ট্যাক্স, তাকে ট্যাক্স দিতে হবে, উনি সেটা 4 লাখ টাকা অনুরোধ করেছেন। উনি সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে যেসব কাগজ লাগবে সেগুলো উনি রিজাইন করাতে হবে, সেগুলো সুবিধা দেওয়ার জন্য করছেন। যেখানে টিন সার্টিফিকেট লাগবে সেটাগুলো রিমুভ করার জন্য কথা বলছেন। এবং এইভাবে কিন্তু অনেকগুলো দাবি কিন্তু সেদিন যেগুলো বিরোধী দল করার কথা সেগুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন। তো কাজেই সেই ক্ষেত্রে আমি মনে করি উনি বিশেষ করে এই প্রকার যে বাজেটটা, এটা হচ্ছে অনেকেই স্বপ্নের বাজেট বলে, অনেকেই অনেক ধরনের বিশেষ করে বিরোধী দলকে বলে থাকেন, কিন্তু বললেও আপনি দেখাতে পারবেন না যে এই বাজেট দিয়ে আমাদের বাংলাদেশে কোনো সেক্টরে কোনো জায়গায়, আপনি দেবব্রত ভট্টাচার্য বলেন, উনিও কিন্তু এই বাজেটকে সাধুবাদ জানিয়েছে। তো কাজেই সেই ক্ষেত্রে আমার বিশ্বাস এই বাজেটটাই আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন যে দেখতে হবে, সেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখাচ্ছেন। এবং আমার বিশ্বাস আমাদের সেই স্বপ্ন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং সেটা হচ্ছে এই যে আমাদের ব্যবসায়িক বান্ধব এবং আমাদের মানুষের বান্ধব, জনবান্ধব এই বাজেটের মধ্য দিয়ে। আসলে রাজনীতি নিয়ে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে আওয়ামী লীগ একটা বৃহত্তম রাজনৈতিক দল, তারা ফ্যাসিবাদী শাসনের পতন হলো, শেখ হাসিনা চলে গেল, বাংলাদেশের রাজনীতিতে আবারও কি আওয়ামী লীগের ফিরে আসার কোনো চান্স আছে কিনা, বা বাংলাদেশের মানুষের কাছে কি ভবিষ্যতে বিএনপির প্রতিদ্বন্দ্বী আসলে কারা, জামায়াত এনসিপি নাকি আসলে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ আছে? আমি একটা যে দুঃখজনক যে বাংলাদেশের 24শে জুলাই যে একটি জনগণের বিপ্লব হয়ে গেল, অভ্যুত্থান হয়ে গেল, সে অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের কোনো পর্যায়ে কোনো নেতাকে অনুশোচনা বা মানুষের কাছে ক্ষমা চাওয়া তো কোনো ধরনের কোনো নমুনা কেউ দেখতে পায়নি। এবং এইভাবে নৃশংসভাবে কোলের শিশু, ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা হত্যা করা হলো, কত মায়ের বুক খালি করা হলো। আমার নিজের ভাগ্নের চোখ, সে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তো, তার চোখে গুঁড়িয়েছে, আমি দেখেছি, তার একটা চোখ নষ্ট হয়ে গেল। এরকম কত ছেলের চোখ নষ্ট হয়েছে, হাত চলে গেছে, পা চলে গেছে, পঙ্গু হয়ে গেছে। সেই সরকার করেছে, জুলাই সরকার, সেই ফ্যাসিস্টরা করেছে, সে আওয়ামী লীগরা করেছে। তাদের তো ন্যূনতম একটা অনুশোচনাবোধ তৈরি হওয়া উচিত ছিল জাতির কাছে। কাজে যেটা এখন তৈরি হয় নাই, কাজে এই যে তাদের একটা বিদ্বেষ আমাদের বিশেষ করে জ্যানজের মধ্যে তৈরি হয়েছে, কাজেই সেক্ষেত্রে তাদের রাজনীতি ফিরে আসা কিন্তু এখন সময়ের উপর ছেড়ে দেওয়া যাবে না। তাদের খুব দুরূহ, তাদের মধ্যে যে অনুশোচনা আসতো, জাতির কাছে ক্ষমা চেত, সুযোগ চেত, সেক্ষেত্রে একটা আলাদা বিষয়। কিন্তু তারা যে জায়গায় এবং মাঝে মধ্যে বিদেশ থেকে যেভাবে মেসেজ আসে, যেটা কিন্তু সত্যি, এটা কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে যদি তারা কন্টিনিউ করতে থাকে, তাদের কিন্তু আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ আদৌ আসবে কি না, এটা আসলে আমি নিজেই খুব এটা শঙ্কিত আর কি। মাননীয়মন্ত্রী, শেষ করব। আমরা জানি যে আপনি বৃহস্পতিবার হলেই আসলে নিজ এলাকায় ছুটে যান, আপনার এলাকার মানুষের সাথে কথা বলতে পছন্দ করেন, এলাকার দেখাচ্ছে উঠোনে গিয়ে খান কিংবা কৃষকের সাথে মিশে যান। এই আপনার এলাকার প্রতি যে প্রেমের গল্প আমরা সবাই জানি। আমি যদি একটু আপনার পঞ্চগড়ের ভাষায় আপনার পঞ্চগড়বাসীর জন্য সামনে কোনো সুসংবাদ দিবেন কিনা, বা তাদের প্রতি যে তারা যে আপনাকে এত বেশি ভোট দিয়ে নির্বাচিত করলো, সেই কৃতজ্ঞতা যদি জানান আপনার পঞ্চগড়ের ভাষায় একটু। মুখ ঢাকার লোকেরা যতই খাওয়াক, যতই যাই কহুক না কেন, মোর পঞ্চগড় যায়া যদি মুই ওই পঞ্চগড়ের ওই ভ্যানওয়ালা, পঞ্চগড়ের ওই মিথ্রিওয়ালা, পঞ্চগড়ের ওই চা দোকানদারের সঙ্গে যদি মুই মন ভরে কথা না কহ, ওর সঙ্গে যদি চা না খাও, মুখ কিন্তু ভালো লাগে না। তো কাজেই মোর কথা একটাই, যে আমার পঞ্চগড়ের জনগণ হচ্ছে মোর প্রাণ। পঞ্চগড়ের জনগণের জন্য আমার মন পড়ে আছে, এবং সেই পঞ্চগড়ের মানুষের জন্য যে মুই কিছু করিবা পারো,
তাহলে এই যে পঞ্চগড়ের মানুষ যে মুখ ভালোবেসে এই যে প্রায় 50,000 বেশি ভোটে ব্যবধান জয়যুক্ত করে এমপি বানিয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুখ যে আজকে মন্ত্রী দিয়েছে, আমি মনে করো এই সমস্ত কিছু সফল হইবে যেদিন এই পঞ্চগড়ের মানুষের যে স্বপ্ন আশা, সেই স্বপ্ন আশাগুলো, যেমন আমার দেবীগঞ্জত আছে, সেখানে আছে অ্যাগ্রোজোন, সেটা যদি তৈরি করিয়া পারো, সেখানে বেকার সমস্যার সমাধান করিয়া পারো, মাদক দিয়ে দূর করিয়া পারো, এই যে পঞ্চগড় থেকে দেবীগঞ্জ রোডটা যে ডিভাইডার দিবা পারো, তারপরে দেবীগঞ্জ দিয়ে একটা মিনি স্টেডিয়াম করিয়া পারো, এই যে দেবীগঞ্জ বোধায় আরও যদি টেকনিক্যাল কলেজ করিয়া পারো, এই যে হাসপাতালগুলো দুরবস্থা সেইগুলো যদি আরও বড় হাসপাতাল করে দিবা পারো, মানুষ যেন এই দেবীগঞ্জ বোধা পঞ্চগড়ে চিকিৎসা করিয়া পারে, তাহলে না মনে করি যে মোর এই মন্ত্রী হওয়াটা আমার সার্থক হয়েছে। এবং মোক যে এই জন্য যে মানুষ যে ভালোবাসে যে মোক যে এই যে জিতাই দিছে, আমি মনে করো সেই জিতাটাও মোর সফলতা আসবে। তো একটি কথা দিচ্ছ যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার দাবি করেছি যে মোক এই জিনিসগুলো লাগিবেই। তা আশা করো যে আমার প্রধানমন্ত্রী মোক এই আশাগুলো পূরণ করে ইনশাল্লাহ পঞ্চগড়ের লোকের সেই আশা স্বপ্ন বাস্তবায়ন করিবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, এতক্ষণ বাংলা নিউজের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ বিশেষ করে এই টেলিভিশনের সমস্ত কলাকুশলী এবং দর্শকদেরকে আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আদাব। প্রিয় দর্শক, এই ছিল আজকের হট সিট উইথ জাকারিয়া। এতক্ষণ আমার সঙ্গে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ। আবারও হাজির হব নতুন কোনো দিনে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গেই থাকবেন।